নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি মহাশ্বেতা দেবীর লেখা দাদু তাড়ুয়া গল্পটি পাঠ করে শোনাচ্ছি। দাদু তাড়ুয়া কথাটা শুনেই মনে হচ্ছে না কাকতাড়ুয়ার সঙ্গে মিল? হ্যাঁ, ঠিক তাই। দুষ্টু ছেলেরা দাদুকে তাড়াবার জন্য যে ফোন দিয়ে এঁটেছে সেটাই দাদু তাড়ুয়া। শুরু করছি আজকের গল্প পাঠ, দাদু তাড়ুয়া। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন, আশা করি ভালো লাগবে। কাকতাড়ুয়া বলে একটা কথা তোমরা সবাই শুনেছ। গ্রামের ছেলেরা জানো, শহরের ছেলেমেয়েরা জানো কি? কাক বা অন্য পাখি এসে পাকা ধান খাবে বা উঠোনের মাচা থেকে পাকা কুমড়োটা ঠোকরাবে, এরকম হয়েই থাকে। তাই গ্রামের লোকজন একটা মাটির হাঁড়ির পেছনে ভুসো কালি মাখায়, তারও চোখ মুখ আঁকে। সেটা বাঁশে ঢুকিয়ে একটা ছেঁড়া জামা বাঁশে গলিয়ে হাঁড়ির মুখে বেঁধে ধান খেতে, ঘরের চালে বা উঠোনে বাঁশটা পুঁতে রাখে। পাখি দেখলে ভাববে, ও বাবা, এবার কি, ভয়ে পালিয়ে যাবে। দাদু তাড়ুয়া বলে কোনো শব্দ তোমরা কেউ শোনোনি। এটা দাদু তাড়ুয়ার গল্প। গরমের ছুটি হয়েছে, রাজাদের বাড়িতে একটা পোস্টকার্ড পৌঁছালো। রাজার বাবাকে লেখা। গোপাল দাদু লিখেছেন, এবছর কিছু আগেই যাব মনে করছি, তেসরা পৌঁছে যাব। মজফ্ফরপুরের গরমটা খুব বেশি পড়েছে। পুরো গরমটা আরামে কাটিয়ে একেবারে আষাঢ়ের পুরীতে হ্রদ দেখে ফেরার ইচ্ছা। চিঠিটা দেখেই রাজার হাড় পিত্তি চলে গেল। একে তো দার্জিলিং যেতে পারেনি বলে ওর মেজাজ বেশ খারাপ, মা আর বাবা ছোট বোন পাখিকে নিয়ে গেছেন। কি ব্যাপার? না, জামাইবাবু বদলি হয়ে যাচ্ছেন। রাজাকে কেন নিয়ে যাননি? না, ছেলের যে স্কুল খুললেই পরীক্ষা। এমন যাচ্ছে তাই স্কুলে একমাত্র ছেলেকে ভর্তি করা কেন বাপু, যেখানে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা? বেশ, রেখে গেছো তো দিনুদার জিম্মায়। রাজাকে দিয়ে গেছে 15 দিনে হাত খরচা সাকুল্যে 10টা টাকা। দিনুদাকে তো ভালোই ক্যাশ দিয়ে গেছে। সে সব সময় রাজাকে দুধ নিয়ে তাড়া করছে। তাছাড়া সকালে মাস্টার, দুপুরেও মাস্টার। রাজা নিরুদ্দেশ হবে বলে ভাবছিল। প্রাণের বন্ধু রানাও রাজি। বিশেষ করে ওদের গুরু ভীমেশ্বরদা যখন নিরুদ্দেশ হবে বলে সবই ঠিক করেছে। ভীমদা অবশ্য ওদের বোঝাচ্ছে অনেক। শোন, আমার মনে ব্যথা লেগেছে, আমি যাচ্ছি। তোরা যাবি কোন দুঃখে? এত ব্যথা লাগলো যে নিরুদ্দেশ হবে? ভীমদা, ওরে গাধার দল, থিয়েটারে নামার আগে নিরুদ্দেশ না হলে এই হতভাগা ক্লাব আমার মর্যাদা বুঝবে না। শুধু নিরুদ্দেশই হব না, গ্যাং ফিট করে দিয়ে যাব। 4টে করে ছেলে প্রতি সিনে বেড়াল ডাকবে, বের করে দেবে। আরো 4টে ঢুকবে, তাও বের করে দেবে। বাইরে দাঁড়িয়ে হল্লা করবে, তারা বাবা ও পাড়ার ছেলে, এ পাড়ার ন্যাকা ন্যাকা ভদ্দর ভদ্দর ছেলের মতো নয়। থিয়েটারটা পণ্ড করবে ভীমদা? করবো না? কথা বললে 3টে সুর বেরোয়, মানছি। তা আমার তো ছিল বৃদ্ধ অশরীরী মহিমবাবুর পার্ট। স্টেজে ঘুরবো, এক ক্রিমিনাল দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। শেষে ভয়ের চোটে বাপধনকে খুন করেছি বলতেই হবে। হ্যাঁ, চমৎকার পার্ট ছিল। আমার কিরকম একটা সুযোগ গেল বলতে পারিস? উফ, ফিল্মে ফিট হয়ে যেত। সিনেমায় নয়তো কি? রাজুদা, সুভাষদা, তোরা অবশ্য নাম শুনিসনি, সবে পরিচালক হচ্ছে ওরা।
ওদের ডেকেছিলাম, ওরাও দেখলে। ছি ছি ছি, আমার ইজ্জত গেল। কেন? না, ওই যে পলাশের দাদু কবে যাত্রা করতো না কি করতো, যেহেতু সে 1,000 টাকা চাঁদা দিচ্ছে, ওকেই ওই পার্ট দিতে হবে। কি রকম অবিচার! তুমি না থাকলে আমরা কি দুঃখ পাবো না ভীমদা? মানে এত দুঃখ পাবি যে তোরাও নিরুদ্দেশ হবি? নিশ্চয়ই। ও, তোদের মতন ছেলে কোথায় যাবে ভীমদা? সব ফিট করে রেখেছি। মেশোর ভেরি আছে রাজতলায়, 7 দিন থাকবো। সেটি মাছ খাবো। তারপর কাগজে বিজ্ঞাপন, বাবা ফিরে আয়, দেখে তবে ফিরবো। মেশোর ভেরির বড় বড় মাছ আর মাসির হাতের খাসা রান্নার কথা রাজারা অনেক শুনেছে। ভীমদা বলেছে ওই চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে করে বাবার বিষ চোখে পড়েছি, আর দিচ্ছি না, এবার ভেরিতেই লেগে যাব। না, বাবা দোকানে বসতে দেবে না, বলে তোর মাথায় গোবর। আমার দুঃখ কি একটা রে! তোমার মাসি জানিয়ে দেবে না গো? না না, সেসব আমি দেখব। তোরাও চল, তোরাও যখন চাইছিস। এর মধ্যে গোপাল দাদুর চিঠি। মায়ের জ্যাঠাইমার মাস্তুতো কাকা কেমন করে যে রাজার দাদু হবেন তা রাজা বোঝেই না। দাদু তো সম্পর্কে হয় না, ব্যবহারে হয়। মায়ের সম্পর্কে এমন দাদু রাজার আরো কয়েকজন আছেন। তারা কি ভালো, কি ভালো, কি ভালো, এসে থাকলেও ভালো লাগে। তাদের এমন গল্প সাগর নেই। গোপাল দাদু আসবে শুধু হাতে, যতদিন থাকবেন নো টেলিভিশন। যখন তখন প্রত্যয়, সমাস, অব্যয় জিজ্ঞাসা করবেন, খেলার সময় বেঁধে দেবেন। আর কি গুলগপ্প, কি গুলগপ্প! যেমন, ইস, ট্রেনে উঠে মনে হলো বাগানের খাসা ল্যাংড়া আম এক ঝুড়ি আনবো, বা না, পরের বার পুকুরের মাছ তোদের খাওয়াবোই খাওয়াবো, একেবারে টাটকা তরতাজা, স্বাদই আলাদা। আনো না যখন, গুলগপ্প কেন বাপু? দিব্যি তো বাগানের ফল, পুকুরের মাছ বিক্রি করো, মস্ত গাড়িও বানিয়েছো। সব শুনেছে রাজা গোপাল দাদুর আরেক ভাইয়ের কাছ থেকে। এতেও কি নিস্তার আছে? বলবেন, আমরা, বুঝলে রাজা, আজ হয়তো ছড়িয়ে আছি, কিন্তু গ্রামের সূত্রে টান আমাদের শিকড়ে। সুতরাং প্রতিটি রবিবার নষ্ট। আজ ওর সঙ্গে যাও বাদুর বাগানে ভাইয়ের কাছে, অন্যদিন যাও চন্দননগরে কাকার কাছে। রাজা একদিন বলেছিল, মা, তোমাদের গ্রামের লোকেরা সবাই এত দূরে দূরে থাকেন কেন? মা বলেছিলেন উত্তরে, যার যেখানে বাড়ি। গোপাল দাদু অমনি ফেচার ফেচার হেসে বললেন, বুঝলি খুকি, আমাকে নিয়ে যেতে হয় তো, তাই বিরক্ত হয়। গ্রামের টান ও আর কি বুঝবে বল। গ্রামের কথা বললেই রাজার মা মূর্ছা যান। আহা, সেই পুজো পার্বণ! আহা হা হা, সেই পায়েস পিঠে! গোপাল দাদু বলেন, আমি তো জানি কলকাতায় থেকে থেকে ওর চরিত্রই গড়ে উঠছে না। আমি সেই জন্যই ওকে নিয়ে আমাদের মতো হতে হবে, বুঝলে রাজা? সেই মজফ্ফরপুরে সেই আমি আর ক্ষুদিরাম, ওফ, ওর যখন ফাঁসি হলো, গানটা কে বেঁধেছিল জানো? এই দিস ওল্ড গোপাল দত্ত। বাবা গোপাল দাদুকে অত পছন্দ করেন বলে রাজার মনে হয় না, কিন্তু তা নিয়ে কিছু বলার উপায় নেই মায়ের কাছে। কি আর জ্বালাতন করেন বাপু? তুমি যখন অফিসে যাও, উনি পার্কে হাঁটেন। বাবা বলেন, হ্যাঁ, অতগুলো লুচির পর না হাঁটলে। যাও, তুমি যখন ফেরো তখন উনি রাজাকে পড়াতে বসান।
যাকগে যাকগে, ছেলে মেয়েদের পড়া নষ্ট না হলেই আমি বাঁচি, বাবা বললেন। রাজার মা সহাস্য মুখে বলেন, ভাগ্যে দুটো ঘর আরো করেছিলে। রাজার ঠাকুরদা ঠাকুরমা মারা যাওয়ার পর আমার তো, আমি বাপু লোকজন ভালোবাসি। বাবা বললেন, ওর কি আর কেউ নেই? মা বললেন, উমা, জানো না বুঝি, ওর সব অঙ্ক কষা থাকে। 5 বছর এর কাছে যাব, 5 বছর ওর কাছে। আমার তো ভাবলেই কান্না পায় যে আর 2 বছর বাদে উনি আর আসবেন না। খবর যা পাবো একেবারে শেষ খবর। না না না, হ্যাঁ ভেবো না, সব জায়গায় 5 বছর করে ঘোরা হয়ে গেলে আবার উনি আসবেন। উনি ক্ষুদিরামের সময় লোক, প্রায় 100 বছর বেঁচেছেন, আরো 100 বছর নির্ঘাত। রাজার মা খুবই সহজ সরল। রাজার মা সহাস্য বদনে বললেন, ওর যখন 100 বছর সত্যি হবে তখন একটা ফাংশন করবে। ওরে বাবা, যাই যাই যাই, অফিসের গাড়ি চলে এসছে, যাই। দিনুদাও মহা খাপ্পা, থাকবে কয়েক মাস, নিত্য খেতে বসে বলবে, এ মাছটা বাসি, ও রান্নাটা বাজে, আজ পাট পাতা ভাজা খাবো, কাল নিম পাতার ঝোল। এ কি বাপু? তা নিরুদ্দেশ যাত্রার সব ঠিকঠাক। এরই মধ্যে গোপাল দাদুর চিঠি। রাজা ভীমের কাছে দৌড়ালো। কেস খুব খারাপ হয়ে গেছে ভীমদা, আবার সেই নিজ প্রত্যয় আসছে। ভীমদা বলল, হুম, এখন উপায় হবে, ভাবতে হবে। বিকেলে দিনুদাকে মাংসের কাবাব বানাতে বলিস, তোদের বাড়িতে বসেই প্ল্যানটা বলবো। রাজা দিনুদার পায়ে পড়ে গেল। বাবার বন্ধুরা এলে হরদম ভাজো, আমি একটা দিন বলছি। দিনুদা বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে। ভয়ানক বিপদ যে। কি বিপদ? গোপাল দাদু আসছেন, রথ অব্দি থাকবেন। হ্যাঁ, দিনুদা বলল। দিনুদা কি বুঝলো সেই জানে, কিন্তু বিকেলে কাবাব, ঘুগনি, কফি সব ঠিকঠাক সাজিয়ে দিয়ে বলল, আমি গিয়ে একটা পুজো দিয়ে আসি। হে মা শেতলা, বুড়োর মন থেকে এবারে ঠিকানাটা ভুলিয়ে দাও। ভীম বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যাও দিনুদা, ঠাকুর দেবতার ইচ্ছেতেও অনেক সময় কাজ হয়। রাজাকে বলল, এখন প্ল্যান যা করছি, মাস্টার প্ল্যান, দিনুদাকেও দলে নিতে হবে। কি প্ল্যান? ভীম মুচকে হেসে বলল, বলবো রে বলবো, উফ, মনে খুব বল পাচ্ছি জানিস। রবীন্দ্রনাথই তো বলেছেন, সৎ কাজ করে যেই, মনে তার ভয় নেই। কোন কবিতায় বলেছেন সে এখন বলা সম্ভব নয়। একটা লোক যদি কয়েক হাজার পদ্য লেখে, তাহলে এই যে গোয়ালারা দুধে জল মিশায়, ওরা কি ভয় পায়? পায় না, কেননা ওরা জানে খাঁটি দুধ যতজনকে দিতে পারবে, জল মিশিয়ে তার ডবল লোককে দিতে পারবে। রানা বলল, আচ্ছা রাজা, মজফ্ফরপুরে সত্যি কি ওর? রাজা বলল, সব সত্যি, অন্য দাদুরাও বলেছেন। আর বাবার অফিসের কে যেন বলেছিল, গোপাল দত্ত নাম করা কৃপণ আর বেজায় ধনী। নেভার, আম কিংবা লিচু, না, এরকম লোককে টাইপ দেওয়া খুব সৎ কাজ। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, যখনই দেখিবে অতীব ক্ষিপ্তে দাদু, নির্ভয় তাঁরে টাইপটি দিবে চাঁদু। ওহ, এরকম কত ভালো পদ্য যে তিনি লিখে গেছেন, হায় রে, কেউ খবরই রাখে না। তুমি জানলে কি করে ভীমদা? পরীক্ষায় পাশ করার জন্যে সাফল্যের হাজার উপায় কিনেছিলাম না। কি মেমোরি, কোনো পদ্য ভুলিনি। যাকগে যাক,
তাহলে সব কথা পাকা তো? নিশ্চয়ই। পরদিনই গোপাল দাদু তাঁর পেল্লায় ট্রাঙ্ক আর বিছানা, থলি, দাঁতুন, জলের সরাই সব নিয়ে এসে পড়লেন। বললেন, খুকিরা নেই? রাজা বললেন, দার্জিলিং গেছে। গেছে নয়, গেছেন। না, বছরখানেক টানা না থাকলে তোমার চরিত্রটা পাল্টাবে না। গোপাল দাদু বললেন, আপনার বেলের পানা। দিনুদা হাতে দিয়ে বলল, এই যে দিনু, দাঁড়াও, বিছানাটা পেতে ফেলি। সদাই করিবে নিজের কাজ, জীবনে কখনো পাবে না লাজ। কার লেখা পদ্য তা জানো? না বাবু, আমার। রবীন্দ্রনাথ পিঠ চাপড়ে বলতেন, রাইট গোপাল, রাইট। আমার তখন স্বাধীনতার স্বপ্ন। বাঙালির ছেলে গাছপালা, চাষবাস, গরু গোয়াল করে পায়ে দাঁড়াবে, পথ দেখাবে। ঘর তো ওর চেনা। বিছানা পাতলেন, দাঁতন করে স্নান করলেন, 14টা লুচি খেলেন গুনিয়ে গুনিয়ে, পার্কে চলে গেলেন। এসে দেখেন রাজা ওর জুতো পালিশ করছে, দিনু ওর পছন্দ মতন সব রান্না করছে। দেখে খুব খুশি হলেন। না, এ কথাটা খুকিকে লিখতেই হচ্ছে। তোমার ছেলের মধ্যে অনেক সদ্গুণ দিস টাইম দেখতে পাচ্ছি। এর কারণ প্রতি বছর নিয়মিতভাবে আমার সাহচর্য লাভ। খেতে বসে অবশ্য বললেন, আমি ডায়েটটা বদলেছি। কাল থেকে আমাকে দুবেলায় হালকা করে মুরগির ঝোল দেবে, আর বিকেলে ল্যাংড়া আম। তা আমার বাগানের মতন আরাম কোথায় পাবো? দিনুদা বলল, আমের সময়টাই চলে এলেন। হুম হুম বাবা, বাড়িতে কাউকে খেতে হচ্ছে না। 500 গাছ, সব ফল বিক্রি করে এসেছি। আম, লিচু, জাম, কাঁঠাল, এমনকি পুকুরের মাছ পর্যন্ত বিক্রি করে এসেছি। সন্ধ্যাবেলা ল্যাংড়া আম খেয়ে পার্কে ঘুরে এসে গোপাল দাদু চিঠি লিখতে বসলেন। তারা তারা পোস্টকার্ড ওনার সঙ্গেই থাকে। রাজা বলল, আমি অঙ্ক করছি দাদু। খুব ভালো। কিছুক্ষণ বাদেই ওর গলা শোনা গেল, কে? কে ওখানে? কে তুমি? রাজা আর দিনু দৌড়ে গেল। ও কে? কোথায় কে? ওরা বলল, ওই যে লম্বা পানা বুড়োটা জানলা দিয়ে আমার দিকে চেয়ে আছে। কোথায়? কে দাদু? রাজা বলল, সে কি, তোমরা দেখতে পাচ্ছ না? কই, না তো। ওই যে হাসছে। দিনু বলল, ওই ঘুরপাক আহার আপনার, তাতে আবার ল্যাংড়া আম। আরে, চলে যাচ্ছ যে? রাজা আর দিনু ওকে চেপে বসালো। রাজা বলল, কোথায় কে? আপনি ভুল দেখছেন। ভুল দেখলাম? তাছাড়া আর কি হবে? তাহলে চলো নিচের ঘরেই বসি। ঠিক সন্ধেবেলা ভুল দেখলাম। গোপাল দাদু নিচে গিয়ে বসলেন, রীতিমতো বিচলিত। কি যেন ভাবছেন আর ভাবছেন। রাত্রে তেমন মন দিয়েও খেলেন না। বললেন, ভাবছি রাতে আলো জ্বেলে শোবো। দিনুদা বলল, তাই শোবেন। পরদিন উনি বাদুর বাগানে গেলেন। বললেন, রাজা যাবে নাকি? দিনুদা বলল, এবারে আর ওকে পাচ্ছেন না বাবু। সকালে একজন মাস্টার, দুপুরে একজন, সন্ধেবেলা ওর বন্ধু আসবে, আঁক করবে। এবারে ওর বড় কড়াকড়ি। রাতে দিনুদা বলল, বাবু দরজা বন্ধ করে শোবেন কিন্তু, বড্ড চুরি চামারি হচ্ছে তো। তুমি সব দরজা জানলা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একেবারে ভালো করে বন্ধ করছি, দিনুদা বলল। রাত 11টা নাগাদ ভীম ঢুকলো পেছনের দরজা দিয়ে। গোপাল দাদুর সে কি চিৎকার, কে? কে?
কে তুমি? দিনু দৌড়ে এলো। রাজাও এলো। কি হলো? ও কে? আমার মশারির পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে আঙুল তুলে ডাকছে। কোথায় কে? ওই তো। উফ, কি ভয়ঙ্কর চাহনি! আমি আমি একা দেখছি কেন? ও ও, ওই যে ওই যে ওই যে চলে যাচ্ছে। ওই তো চলে যাচ্ছে। কোথা দিয়ে চলে যাচ্ছে? ইডিয়েট! দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দিনু ঘন ঘন মাথা নাড়ল। বাবু বিশ্বাস না করেন তো দেখে যান। নিচে প্রতিটি ঘরে তালা, কলাপসেবল গেট প্রতি দরজায়, গ্রিলের জানালা তাও বন্ধ। গোপাল দাদু কেঁদে ফেললেন। বিশ্বাস করো তোমরা, আমি না দেখলে। দিনু চটে গেল। নতুন বাড়ি 20 বছরও হয়নি, বাবু মা বাস করলেন, মারাও গেলেন, রাজার দিদির বিয়ে হলো, কত সময় আমরা একলা থাকি, কেউ কিচ্ছুটি দেখলে না। আপনি এবারে নিশ্চয় কিছু পাপ করেছেন, নইলে ভূত প্রেত পিছু ধরবে কেন আপনার? ভূ ভূ ভূত নইলে কি? আপনার সঙ্গেই এসেছে মনে হচ্ছে। চলো রাজা, আজ তোমার ঘরে শুই। আহা, ছোট্ট ছেলেটা ভয়ে মুখ শুকিয়ে গেছে। গোপাল দাদু বললেন, না 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 দিনু, তুমি আমার ঘরে শোও। রাজা বলল, না না না, আমি একা শোবো না। দিনু বলল, তাহলে নিচতলাটা একবার দেখে আসি। মাঝের দরজা খোলা রেখে তুমি আর আমি পাশের ঘরেই শুই। হ্যাঁ দিনুদা। গোপাল দাদু আলো জ্বেলেও ঘুমোতে পারলেন না। ঘুমালেন সকালের দিকে, উঠলেন অনেক বেলায়। দিনুদা গম্ভীর মুখে বলল, হাত বাড়ান। কেন? আপনার জন্য সাত সকালে মন্দিরে গিয়েছিলাম, জাগ্রত ঠাকুর। পুরুত মশাই বলল, বাড়িতে মেলেচ্ছ খাবার ঢোকাবে না, সেদ্ধ ভাত খাবে, আর তোমরা তিনজনেই হাতে এই লাল সুতো বেঁধে রাখবে। যাক, তবু রক্ষে। তবে রান্না বান্না? ওসব মুরগি পেঁয়াজ চলবে না। রাজা খেতে পারবে? গোপাল দাদু বললেন, পারতেই হবে। আজ আবার শনিবার। শনিবারটা তো। তা দিনু, আজ না হয় আমিও সিনেমা দেখবো তোমাদের সঙ্গে টেলিভিশনে। গোপাল দাদুর মুখে টেলিভিশনের কথা, হ্যাঁ, কি সাংঘাতিক! পার্কে গিয়ে গোপাল দাদু খুব বেইজ্জতি হলেন। দিনু সকলকে বলছে, আমি বা রাজা কিচ্ছু দেখছি না, উনি শুধু পিশাচ দেখছেন। এ কিরকম একটা বদনাম বাড়ির ওপর, বলুন তো? এতকাল ধরে বাড়ি হয়েছে, ভিত পুজো থেকে কোনটা হয়নি? গোপাল দাদুকে তো সবাই চেনে। পলাশের দাদু বললেন, এ মশাই পাড়ার বদনাম, নতুন কলোনি, 20 বছর হয়েছে, আমাদের পাড়ায় ভূত? কি বলছেন আপনি? স্বচক্ষে দেখলাম, গোপাল দাদু বলছে। আপনি দেখলেন অথচ ওরা দেখছে না? না মশাই, আমার মনে হয়, আচ্ছা, কোনো দৈবাদেশ লঙ্ঘন করেছেন আপনি। গোপাল দাদু বললেন, দৈবাদেশ? সন্ধেবেলা হঠাৎ মনে পড়ল, কি যেন এক মাতার আদেশে লেখা পোস্টকার্ড এসেছিল বটে। তাতে পরিষ্কার লেখা ছিল 108টা পোস্টকার্ড। কাকে লিখতে হবে? যারা লেখেনি তাদের যেন কি হয়েছে। ঠিকই তো। কিছুই মনে আনতে পারছেন না কেন? ইস, সে চিঠিটাও তো মজফরপুরেই পড়ে আছে। একবার ফিরতে পারলে। ওহ, অন্ধকার মানে আতঙ্ক। আজ অবশ্য টেলিভিশন দেখবেন। কপাল বটে, সিনেমার নাম কঙ্কালের প্রতিহিংসা। এ কি ষড়যন্ত্র রে বাবা! উঠে যাবেন? যাবেনই বা কোথায়? রাজা, রানা, দিনু সব কটা একেবারে সেটে বসে দেখছে। হাতে লাল সুতোটা আছে তো। ছবি দেখছেন দেখছেন, এমন সময় তার ঘাড়ে কে নিঃশ্বাস ফেলল। চমকে ঘাড় ফেরাতেই গোপাল দাদু, ওরে বাবা, আমাকে ডাকছে বলে চেঁচিয়ে উঠলেন।
কে ডাকছে? ওই যে জামাটি গায়ে, ওই তো, ওই যে আঙুল তুলে। দিনু বলল, কোথায়? রানা তো হেসেই ফেলল। গোপাল দাদু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। লাল সুতোটা বলতে বলতে পড়েই গেলেন। পড়ে অজ্ঞান হতে হতে অনুভব করলেন ঠান্ডা শক্ত আঙুল তার হাতের সুতো ছিঁড়ছে। মনে হলো কে যেন কানের কাছে বলছে, আয় আয়। ব্যাস, পুরো অজ্ঞান। ফ্রিজের বরফে রীতিমতো ঠান্ডা করা আঙুল ভীমের। সে বলল, অ্যাকশন! আমি মেকআপ ছেড়ে আসি, তোরা ডাক্তার ডাক, দেখ টেসে গেল নাকি। দিনু বলল, না না, বাথরুমে নিয়ে জল ঢালছি, এমন আহার দুবেলা টাসবে না। জ্ঞান ফেরাতে আধা ঘন্টা লেগেছিল। ডাক্তারও এসেছিলেন। প্রেত দর্শন, মাথার কোনো দোষ নেই তো? দিনুদা বলল, আমার তো তাই মনে হচ্ছে গো। ফি বছর আসেন, আহার নিদ্রা কুম্ভকর্ণের মতন। কোনোবার তো এবারে একাই উনিই দেখছেন, আর শুধু উনিই দেখছেন, আমরা কেউ কিচ্ছুটি দেখিনি। গোপাল দাদু চোখ মেলে ক্ষীণ কণ্ঠে বললেন, আজকের রাতটা কাটলে কালই বিদায় হচ্ছি দিনু। প্রেত পিশাচের অভিশাপ। দিনুদা বলল, এ তবে তোমার সঙ্গেই এসেছে? কই, এ বাড়িতে তো কোনোদিন। ডাক্তারও বললেন, নেভার। ভীম ততক্ষণে এ ঘরেই। সে বলল, না, এটা পাড়ার বদনাম হচ্ছে। গোপাল দাদু বললেন, আমি বাড়ি যাব। নিশ্চয়ই যাবেন, আমি আপনাকে টিকিট কেটে তুলে দিয়ে আসব। পরদিনই গোপাল দাদু রওনা হলেন। ভীম ওকে ট্রেনে তুলে দিয়ে এলো। তারপর রাজাদের বাড়িতে জম্পেশ ভোজ হলো একখানা। দিনুদা বলল, কত লোক কত খেতাব পায়, তা আমি তোমার খেতাব দিলাম দাদু তারুয়া। ভীম বলল, বাপরে কঞ্জুস, ট্রেনের শোবার ব্যবস্থা করে দিলাম, একটা টাকা দিয়ে বলে কি, জোয়ান ছেলে, বাসেই চলে যাও বাবা। এই হলো দাদু তারুয়ার গল্প। অবশ্যই এর উপসংহারটুকু এখনো বাকি রয়ে গেল। পলাশের দাদু হঠাৎ পা মুচকে পড়ে থাকলেন। ফলে ভীমই আবার পেয়ে গেল অশরীরী মহিমের পার্টটা। আর দার্জিলিং থেকে ফিরে এসে রাজার মা বললেন, গোপাল দাদু এ কি লিখেছেন? কিছুই বুঝতে পারছি না তো। মা খুকি, তোমার বাড়িতে ভৌতিক উপদ্রবে ফিরিয়ে আসতে বাধ্য হইয়াছি। বাড়িতেও বলিতেছি, আমারও সংকল্প, এভাবে এ বয়সে আর মজফ্ফরপুরে ছাড়িয়া ঘুরিব না। শান্তি সস্তায়ন করাইয়াছি, তাগা তাবিজ লইয়াছি, কিন্তু বিদেশে আর যাইব না। যাহা হোক, তুমি অবিলম্বে তান্ত্রিক ডাকাইয়া তোমার গৃহ শোধন করাইবে, অন্যথা করিও না। দিনুদা বলল, ওনার মাথার দোষ হয়েছে বৌমা, নইলে ঘরে আমি, রাজা, রানা সবাই, একা উনিই দেখছেন, আমরা কেউ দেখলাম না। রাজার মা ভীতু মানুষ, তিনি বললেন, যা হোক, একটা কিছু করতে হয়। দিনুদা বলল, মোটেই না, পাড়ার সবাই ছ্যাঁ ছ্যাঁ করবে। এ বাড়ি কেন, এ পাড়ায় কোনো ভূত প্রেত নেই। থিয়েটারটা সবাই দেখেছিল। দেখে রাজার বাবা কি বুঝলেন কে জানে, থিয়েটার দেখে ভীমের নামে একটা মেডেল ঘোষণা করলেন। দিনুদা বলল, দাদাবাবু ঠিক বুঝেছে। রাজা বললে, মা, মেডেলটা দেবার দিন ভীমদাকে খাওয়াতে হবে, খাওয়াবে তো? খাওয়াবো খাওয়াবো, কিন্তু গোপাল দাদুর জন্য মনটা খারাপ হয়ে গেল রে। রাজাও করুণ মুখ করল, হ্যাঁ মা, আমারও। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।